ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ১ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন। ২, জিপসাম যে শিল্পে ব্যবহার করা হয় তা হলো সিমেন্ট নির্মাণ কার্য, সার তৈরি সবগুলি। ৩, সিরোকিউমুলাস হলো একটি বেশি উচ্চতার মেঘ। ৪, ঘূর্ণাবাত পূর্ব চীন সাগরে যে নামে পরিচিত তা হলো টাইফুন। ৫, যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে কম তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। ৬, সাইবেরিয়ায় বসবাসকারী উপজাতির নাম ইয়াকুত। ৭ বলেছে জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল ২০১১ সালে। ৮ বলেছে নিউ ফাউন্ডল্যান্ড রেঞ্জ থেকে যে নদী উৎপত্তি লাভ করেছে তার নাম হলো মারে। ৯ বলেছে কোনটি মাইক্রোনেশিয়া দ্বীপ নয়, সামোয়েত। ১০ বলেছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি আমাজন অরণ্যের বিনাশে সর্বাধিক প্রভাব বিস্তার করে, বাণিজ্যিক কৃষি। ২ আছে শূন্যস্থান পূরণ করো। আইতে বলেছে পৃথিবীর মোট আয়তনের প্রায় ৮৪% দখল করে আছে গুরুমণ্ডল। ২ বলেছে অন্তঃকেন্দ্র মণ্ডল আর বহিঃকেন্দ্র মণ্ডলের মাঝে লেহম্যান বিযুক্তি রেখা আছে। ৩, পৃথিবীর ব্যাসার্ধ ৬৩৭০ কিলোমিটার। ৪, আরাবল্লী হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। ৫, ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী একটি বহির্জাত প্রক্রিয়া হলো বায়ুপ্রবাহ। ৬, পারকুটিন হলো মেক্সিকোর একটি মৃত আগ্নেয়গিরি। ৭, ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। ৮, চুনাপাথর হলো একটি অসংঘাত শিলা। ৯ বলেছে কোন শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়, গ্রানাইট। ১০ হচ্ছে ফিলাইটের রূপান্তরিত রূপ হলো সিস্ট। ৩ আছে শুদ্ধ না অশুদ্ধ। আইতে বলেছে উত্তর গোলার্ধে আয়ন বায়ু প্রবাহিত হওয়ার সময় উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে, শুদ্ধ। ২ বলেছে সাহারা মরুভূমির উষ্ণ ধূলিপূর্ণ স্থানীয় বায়ু হলো চিনুক, অশুদ্ধ। ৩, অ্যানাবেটিক বায়ু রাতের বেলা প্রবাহিত হয়, অশুদ্ধ। ৪, বায়ু সীমান্ত দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতে, শুদ্ধ। ৫, শীতের শুরুতে দিল্লিতে কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যায়, শুদ্ধ। ৪ আছে দু একটি শব্দে উত্তর দিতে বলেছে। আইতে বলেছে ইগলু কি, ইগলু হচ্ছে বরফের তৈরি গৃহ। ২ বলেছে পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চলের নাম মৌসুমী জলবায়ু অঞ্চল। ৩ বলেছে কত সালে উত্তরাখণ্ডের গাড়োয়ারে চিপকো আন্দোলন হয়েছিল, ১৯৭৩। ৪ বলেছে আর্থ সামিট কোথায় হয়েছিল, এটা আছে বইয়ের ৭০ পাতায়। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ এবং উন্নয়ন বিষয়ক সম্মেলন হয়েছিল যা আর্থ সামিট নামে পরিচিত। তাহলে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ৫ দিয়েছে নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদের নাম কি, এটা আছে বইয়ের ১১৩ পাতায়। লিখবে অস্ট্রেলিয়ার মধ্যে এবং পশ্চিমে অসংখ্য হ্রদ রয়েছে, তবে বেশিরভাগই শুষ্ক আর লবণাক্ত। এদের মধ্যে মধ্যভাগের আয়াক টরেন্স আর পশ্চিমের মরুভূমির ম্যাকে উইলস হচ্ছে উল্লেখযোগ্য। নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে অসংখ্য হিমবাহ সৃষ্ট হ্রদ আছে, তাউপো। তাউপো হলো এদের মধ্যে বৃহত্তম। তাহলে নিউজিল্যান্ডের হিমবাহ সৃষ্ট হ্রদের মধ্যে বৃহত্তম হচ্ছে তাউপো। ৫ আইতে দিয়েছে, ৫ বলেছে এগুলো ২ নম্বরের। আইতে বলেছে পি এবং এস তরঙ্গে দুইটি পার্থক্য লেখো। পি এবং এস তরঙ্গের দুটি পার্থক্য বলেছে। এই যে পি তরঙ্গ আর এই হচ্ছে এস তরঙ্গ। লিখবে পি তরঙ্গটা আগে বলে নিচ্ছি, যে ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম ধরা পড়ে তাকে প্রাথমিক বা পি তরঙ্গ বলা হয়ে থাকে। উৎপত্তি হচ্ছে ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন হয়। প্রকৃতি এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, মাধ্যমের কণাগুলি প্রবাহ পথের দিকে কাঁপতে থাকে। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। শক্তি সর্বাধিক শক্তিশালী তরঙ্গ। গতিবেগ সবচেয়ে দ্রুতগামী তরঙ্গ, গতি ৬ কিলোমিটার/সেকেন্ড। মাধ্যম হচ্ছে কঠিন এবং তরলের মধ্যে দিয়ে যেতে পারে আর ক্ষয়ক্ষতির পরিমাণ কম। এস তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ পি তরঙ্গের পর ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে গৌণ বা এস তরঙ্গ বলা হয়। উৎপত্তি হচ্ছে ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন হয়। প্রকৃতি এটি অনুপ্রস্থ তরঙ্গ, মাধ্যমের কণাগুলি প্রবাহ পথের সমকোণে কাঁপতে থাকে। তরঙ্গ দৈর্ঘ্য পি এর তরঙ্গের তুলনায় তরঙ্গ দৈর্ঘ্য বড়। শক্তি পি তরঙ্গের চেয়ে কম শক্তিশালী। গতিবেগ হচ্ছে মাঝারি, গতি ৩ থেকে ৫ কিলোমিটার/সেকেন্ড। মাধ্যম কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন নেই। এখান থেকে যে কোনো দুটো পার্থক্য লিখে দেবে। ৫ ২ দিয়েছে পা হো হো কি, এটা আছে বইয়ের ১৩ পাতায়। পা হো হো হচ্ছে একটা লাভা। এই যে হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলি থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় হাওয়াই দ্বীপের ভাষায়, যার নাম পা হো হো। এই লাভা প্রবাহের উপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয়। এটা বইয়ের ১৩ পাতায় রয়েছে।
তিনেতে বলেছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, এটা আছে বইয়ের 22 পাতায়। এটা লিখবে যে স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তরীভূত হলে তাদের দেহাবশেষে ছাপ থেকে যায়, একে বলা হয় জীবাশ্ম। অশ্ব কথার অর্থ হলো পাথর, তাই পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। 4 দিয়েছে আপেক্ষিক আর্দ্রতা কি, অথবা আছে শিলাচক্র কি। আপেক্ষিক আর্দ্রতা কি, এটা আছে তোমাদের বইয়ের 46 পাতায়। লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। এই আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। আর অথবাতে যেটা আছে শিলাচক্র কাকে বলে, এটা আছে বইয়ের 25 পাতায়। এইখান থেকে লিখবে যে প্রকৃতিতে শিলার উৎপত্তি এবং এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটা নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। এটা আছে তোমাদের বইয়ের 25 পাতায়। এইখান থেকে এতটা লিখে দেবে। 2 নম্বরে শুধু শিলাচক্র কি জানতে চেয়েছে। আচ্ছা, এবার 6 আসি। 6 আইতে বলেছে পৃথিবীর বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এই ছবিটা আঁকবে। এই যে বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তন, এই ছবিটা এঁকে দিতে হবে। শুধু বলেছে চিত্রের মাধ্যমে প্রকাশ করো, ওইটা দিলেই হবে। 2 দিয়েছে আর্টেজিও কূপের বর্ণনা দাও। এটা আমি রায়মার্টিন সহায়িকা থেকে দিচ্ছি। 3 নম্বরের আছে লিখবে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক পরিবেশ থেকে ভূগর্ভস্থ জল সংগ্রহের এক বিশেষ মাধ্যম হলো আর্টেজিও কূপ। কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে এই কূপ দেখা যায়। সৃষ্টির কারণ হচ্ছে ভাঁজযুক্ত অর্ধচন্দ্রাকার শিলাগঠিত অঞ্চলের দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যবর্তী অংশে কোনো প্রবেশ্য শিলাস্তর থাকলে এবং তাদের প্রান্তদেশ ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে এই শিলাস্তরে বৃষ্টির জল সঞ্চিত হয়। প্রবেশ্য শিলাস্তরে জল প্রবেশ করে, কিন্তু ওপরে ও নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকায় ওই জল অন্য কোথাও যেতে পারে না। এই অবস্থায় অপ্রবেশ্য শিলার মধ্যে দিয়ে প্রবেশ্য স্তর পর্যন্ত কূপ খনন করলে পাম্পের সাহায্য ছাড়াই জল সহজে ভূপৃষ্ঠের উপরে ফোয়ারার মতো উঠে আসে। নামকরণ ফ্রান্সের আর্টয়েস নামক স্থানে এই কূপ প্রথম দেখা গিয়েছিল বলে একে আর্টেজিও কূপ বলে। গুরুত্ব হচ্ছে অস্ট্রেলিয়ায় এই জাতীয় কূপের সাহায্যে কৃষিক্ষেত্রে জলসেচ এবং তৃণভূমিতে পশুপালন করা হয়। অস্ট্রেলিয়াতে আর্টেজিও কূপের প্রচলন সর্বাধিক, তাই অস্ট্রেলিয়াকে আর্টেজিও কূপের দেশ বলা হয়। 6-3 বলেছে নিরক্ষীয় অঞ্চলে ক্যানোপি দেখা যায় কেন। এই উত্তরটা লিখবে যে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে অধিক উষ্ণতা, গড় উষ্ণতা 27 ডিগ্রি এবং অধিক বৃষ্টিপাত 200 সেন্টিমিটার অপেক্ষা বেশি হওয়ার জন্য চিরহরিৎ বৃক্ষের বনভূমির সৃষ্টি হয়েছে। এই অরণ্যের গাছগুলি অত্যন্ত ঘনভাবে বা ঠাসাঠাসি ভাবে জন্মায়। এই জন্য ওপরের দিকে গাছগুলোর ডালপালা পাতা সব মিলেমিশে এমন একটা স্তর তৈরি করে যা সূর্যালোককে বনভূমির তলদেশ পর্যন্ত পৌঁছতে দেয় না। এই স্তরকে চাঁদোয়া বা ক্যানোপি বলা হয়। ক্যানোপির বাংলা হলো চাঁদোয়া। কেবল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অরণ্যেই চাঁদোয়া স্তর লক্ষ্য করা যায়। প্রভাব হচ্ছে চাঁদোয়ার প্রভাবে চাঁদোয়া ভেদ করে বনভূমির তলদেশে সূর্যালোক পৌঁছতে পারে না বলে দিনের বেলাতেও বনভূমির তলদেশ অন্ধকার থাকে। আর 2 হচ্ছে বনভূমির তলদেশ স্যাঁতস্যাঁতে আর অন্ধকার হওয়ায় নানা লতা গুল্ম আগাছা গজিয়ে দুর্গম হয়ে ওঠে। 4 বলেছে পরিবেশ দূষণ এবং অবনমনের পার্থক্য লেখো। এই পার্থক্যটা লিখবে পরিবেশ অবনমন। আগে বলছে পার্থিব পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশের অবনমন। প্রকৃতি হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশের অবনমন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আবশ্যিকতা পরিবেশের অবনমন হলেই দূষণ হবে এমন নয়, যেমন জীববৈচিত্র্য হ্রাস। উদাহরণ দীর্ঘদিন ধরে মাটিতে প্লাস্টিক মেশার ফলে মাটির গুণমান হ্রাস পাওয়া, উর্বরতা নষ্ট হওয়া, মাটি ক্ষয় বৃদ্ধি পাওয়া পরিবেশ অবনমনের উদাহরণ।
পরিবেশ দূষণ হচ্ছে প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের কলুষিত হওয়াই হচ্ছে পরিবেশ দূষণ। প্রকৃতি দীর্ঘদিন ধরে বিভিন্ন দূষিত পদার্থ সমূহ পরিবেশ দূষণকে ত্বরান্বিত করে। দূষণ পরিবেশ অবনমনের একটি কারণ মাত্র। আবশ্যিকতা দূষণ হলে পরিবেশের অবনমন ঘটবে। আর উদাহরণ হচ্ছে মাটিতে প্লাস্টিক মিশলে মাটি দূষিত হয়। সাথে দিয়েছে, সাথে রাইতে বলেছে মৌসুমী এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখো। মৌসুমী জলবায়ুর অবস্থান হচ্ছে 30 থেকে 40 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। উষ্ণতা গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বার্ষিক গড় বৃষ্টিপাত 100 থেকে 150 সেমি। ঋতু গ্রীষ্ম, বর্ষা, শীত ও শরৎ এই 4টি ঋতু দেখা যায়। আর্দ্র গ্রীষ্মকাল আর শুষ্ক শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। ভূমধ্যসাগরীয় জলবায়ু 30 থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 150 সেমি। ঋতু প্রধান ঋতু গ্রীষ্ম আর শীত, শুষ্ক গ্রীষ্মকাল আর আর্দ্র শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। মৌসুমী জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে পর্ণমোচী অরণ্য দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক শীতকালে গাছের পাতা ঝরে যায়। 1, 2 গাছগুলোর উচ্চতা মাঝারি প্রকৃতির হয় 12 থেকে 15 মিটার। 3 স্বল্প সংখ্যক প্রজাতির সহাবস্থান দেখা যায়। 4 গাছের পাতাগুলো বড় থেকে মাঝারি ধরনের হয়। বায়ু প্রবাহ মৌসুমী জলবায়ুতে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এছাড়া লু, আঁধি প্রভৃতি স্থানীয় বায়ু দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের উদাহরণ শাল, সেগুন, পলাশ, বাঁশ, শিশু, চন্দন। জনবসতি অনুকূল মনোরম জলবায়ু আর সম্পদের প্রাচুর্যের কারণে পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল। ভূমধ্যসাগরীয় জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে চিরহরিৎ এবং গুল্ম জাতীয় বৃক্ষের মিশ্র অরণ্য দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য অধিকাংশ গাছ চিরহরিৎ জাতীয়। 2 হচ্ছে গাছের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। 3 গাছগুলি বিক্ষিপ্তভাবে জন্মায়। 4 পাতাগুলিতে মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে। 6 গাছের ফলগুলি রসালো টক মিষ্টি প্রকৃতির হয়। বায়ু প্রবাহ গ্রীষ্মকালে শুষ্ক আইন বায়ু আর শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এছাড়া শিরোক্ষ, বোরা প্রভৃতি স্থানীয় বায়ু দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে কর্ক, কারি, জলপাই, আঙুর, কমলালেবু ইত্যাদি। জনবসতি অনুকূল প্রাকৃতিক এবং আর্থসামাজিক পরিবেশের কারণে জনবসতি অত্যন্ত ঘন। 2 বলেছে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এটা তোমাদের বইয়ের 70 পাতায় রয়েছে। এই যে কি হবে ভবিষ্যৎ মানব সমাজের এই অবনমন নিয়ন্ত্রণের উপায় বা কি? এই যে সচেতন মানুষেরা কিন্তু একেবারে চুপ করে বসে নেই। পরিবেশ বিজ্ঞানীরা প্রতিনিয়ত আলোচনা এবং আন্দোলন করে মানুষকে সচেতন করেছেন। পরিবেশ সুরক্ষার বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পয়েন্ট আছে। 1 হচ্ছে পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব এবং দারিদ্র্য। উন্নয়নশীল দেশগুলিকে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে। মানুষকে শিক্ষিত এবং সচেতন করতে হবে। 2 হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তির বেশি ব্যবহার করতে হবে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদি। 3 সম্পদের পুনর্ব্যবহার করতে হবে আর পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। 4 হচ্ছে মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমাণ কমাতে হবে। উন্নয়নের ক্ষেত্রে জল, বায়ু, মাটি, অরণ্য পরিষ্কার রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। 5 জনসংখ্যা দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তা লক্ষ্য রাখা প্রয়োজন। 6 সরকারি পরিকল্পনা গ্রহণের আগে তার পরিবেশগত প্রভাব চিহ্নিত করা দরকার। উন্নয়ন পরিকল্পনা মানে রাস্তা তৈরি, নদী পরিকল্পনা, নগর পরিকল্পনা, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, শিল্প কারখানা স্থাপন যাতে পরিবেশের ক্ষতি না করে সেদিকে নজর রাখতে হবে। 7 হচ্ছে জীবমণ্ডলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ হতে হবে। বিভিন্ন প্রাণী উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচার সুযোগ মানুষকেই করে দিতে হবে। আর 8 সর্বোপরি দেশের সরকারকে পরিবেশ বিষয়ে গুরুত্ব দিতে হবে। পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে। 3 বলেছে মারে ডার্লিং অববাহিকায় কৃষি এবং পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করো। এই উত্তরটা লিখবে যে মারে ডার্লিং অববাহিকা কেবল অস্ট্রেলিয়ার নয়, সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল। এই অববাহিকার প্রধান কৃষিজ ফসল হলো গম। অস্ট্রেলিয়ার লোকসংখ্যা কম হওয়ায় প্রচুর গম ও গমজাত দ্রব্য প্রতি বছর
রপ্তানি করা হয়। অন্যান্য ফসলের মধ্যে যব, ভুট্টা, ওট, বার্লি, আখ, তামাক, তিসি, ধান প্রভৃতি উল্লেখযোগ্য। ডেনমার্ক থেকে মিল্ডুরা পর্যন্ত জলসেচের সাহায্যে ফলের চাষ হয়। বিদ্রুলি অঞ্চলে নানা রকম লেবু ও আঙুরের চাষ হয়। অববাহিকার দক্ষিণাংশে রিভারিনা অঞ্চলে প্রচুর আঙুর, আপেল, কমলালেবু, নাশপাতি, অ্যাপ্রিকট, আতা, খোবানি, পিচ প্রভৃতি ফল জন্মায়। মিল্ডুরা আঙুর চাষ ও মদ্য প্রস্তুতের জন্য বিখ্যাত। পশুপালন লিখবে যে মারে ডার্লিং অববাহিকায় নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে ছোট ঘাসের বিস্তীর্ণ তৃণভূমি বা ডাউন সৃষ্টি হয়েছে। এখানে মেরিনো, লিঙ্কন, মার্স নামক মেষ পালন করা হয়। মেষ পালনে অস্ট্রেলিয়া বিশ্বের দ্বিতীয় স্থানাধিকারী। 2 হচ্ছে অববাহিকার পূর্বভাগে দীর্ঘ ঘাসযুক্ত অঞ্চলে গবাদি পশু পালন করা হয়। এই সমস্ত চারণভূমিতে প্রধান দুগ্ধপ্রদায়ী গবাদি পশু যেমন জার্সি, হলস্টিন প্রভৃতি পালন করা হয়। 3 উত্তরে কুইন্সল্যান্ড ও দক্ষিণ পূর্বে নিউ সাউথ ওয়েলস প্রদেশে মাংস প্রদায় গবাদি পশু পালন করা হয়। পশুপালনের উপর নির্ভর করে এখানে পশম, দুধ আর দুগ্ধজাত শিল্পেরও ব্যাপক বিকাশ লাভ ঘটেছে। 8 দাগে আছে তোমার ম্যাপ পয়েন্টিং রয়েছে। প্রথমে আছে বলেছে পৃথিবীর মানচিত্রে এগুলো দেখাতে বলেছে। প্রথমে আছে কানাডীয় সিল্ট, তারপরে আন্দিজ পর্বতমালা, আমাজন নদী, গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পম্পাস তৃণভূমি অঞ্চল। কানাডীয় সিল্ট পাবে উত্তর আমেরিকাতে, এই অংশটা হচ্ছে কানাডীয় সিল্ট। এরপরে রয়েছে আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা পাবে তোমার দক্ষিণ আমেরিকায়। দক্ষিণ আমেরিকা, এই যে দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক বিভাগ, এটা হচ্ছে আন্দিজ পর্বতমালা। এটা হলো এই যে আন্দিজ পর্বতমালা এখানে দেখিয়েছে। এরপরে আছে আমাজন নদী, এই যে আমাজন অববাহিকা, এই যে আমাজন নদী এখান থেকে দক্ষিণ আমেরিকার এখান থেকে। পৃথিবীর মানচিত্র মানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া সবই থাকবে, তো তোমাকে বুঝে সেখানে বসাতে হবে। তো এটা হচ্ছে দক্ষিণ আমেরিকাকে এখানে আন্দিজ পর্বতমালা লিখবে আর এখান থেকে এই যে আমাজন নদী করে দেবে। এরপরে আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর হচ্ছে পম্পাস তৃণভূমি অঞ্চল, মানে এটা আমাদের অস্ট্রেলিয়া যেতে হবে, ওশিয়ানিয়া। এই যে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর হচ্ছে পম্পাস তৃণভূমি অঞ্চল। পম্পাস তৃণভূমি হচ্ছে দক্ষিণ আমেরিকাতে, এই যে এই অংশটা হচ্ছে পম্পাস তৃণভূমি, এটা দেখিয়ে দেবে।